১৬০০ থেকে ১৭০০ শতক ইউরোপ তখন এক অদ্ভুত নেশায় মত্ত। পৃথিবীর শেষ অজানা জায়গাটি খুঁজে বের করার নেশা। মানচিত্রের দিকে তাকিয়ে তারা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। পৃথিবীর বড় বড় স্থলভাগ প্রায় সবই উত্তর গোলার্ধে। তাহলে প্রশ্ন উঠল, দক্ষিণে কি কিছুই নেই? এই ধারণা থেকে জন্ম নেয় এক রহস্যময় নাম, টেরা অস্ট্রাসিস। একটি কল্পিত মহাদেশ যার অস্তিত্বের কোনো প্রমাণ ছিল না। কিন্তু সেই অজানার খোঁজে ১৭২২ সালের ৫ই এপ্রিল ডাচ নাবিক জেকব রোগোভিন পাড়ি জমালেন প্রশান্ত মহাসাগরের গভীরে। তিনি যা খুঁজছিলেন তা পাননি, কিন্তু তিনি যা খুঁজে পেলেন তা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আবিষ্কারগুলোর একটি। অসীম সমুদ্রের মাঝে হাজার হাজার কিলোমিটার দূরে কোনো ভূমি ছাড়া হঠাৎ দেখা দিল এক বিচ্ছিন্ন দ্বীপ, একটি ত্রিভুজ আকৃতি নির্জন ভূমি যাকে আমরা চিনি ইস্টার আইল্যান্ড নামে। কিন্তু আসল ভয়টা শুরু হয় তখন, যখন তারা দ্বীপে পা রাখলেন। সন্ধ্যার আলোতে দূরে থাকা বিশাল ছায়াগুলোকে প্রথমে মানুষ বলে মনে হচ্ছিল, কিন্তু যখন সূর্য ওঠে স্পষ্ট হয়ে যায় ধারণা এগুলো কোনো মানুষ ছিল না, এগুলো ছিল পাথরের তৈরি বিশাল মূর্তি। শত শত, নীরব, অচল, কিন্তু যেন সব কিছু দেখছে। এই মূর্তিগুলোকে বলা হয় মোয়াই। পুরো দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে প্রায় ৮৮৭টি থেকে ১০০০টির মতো বিশাল পাথরের মূর্তি। কিছু দাঁড়িয়ে আছে, কিছু পড়ে আছে, আর কিছু যেন অসমাপ্ত অবস্থায় থেমে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা তখনই মাথায় আসে, এত বড় মূর্তি কে বানালো, কেন বানালো, আর কিভাবে এগুলো এখানে এলো? কারণ এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জায়গাগুলোর একটি। এখানে নেই কোনো আধুনিক যন্ত্র, নেই পর্যাপ্ত সম্পদ, তবু এমন কাজ কিভাবে সম্ভব? আর এখান থেকে শুরু হয় ইস্টার আইল্যান্ডের আসল রহস্য। প্রথম দেখায় মনে হবে এই মূর্তিগুলো শুধু মাথা আছে, লম্বা নাক, গভীর চোখ, চওড়া ঠোঁট আর এক অদ্ভুত নিরাবেগ অভিব্যক্তি। কিন্তু এটা আসল সত্য না। ২০১২ সালে যখন প্রত্নতত্ত্ববিদরা খনন কাজ শুরু করে, তখন বেরিয়ে এলো এক চমৎকার তথ্য। এই মূর্তিগুলো শুধু মাথা না, পুরো শরীর মাটির নিচে চাপা পড়ে আছে। অর্থাৎ তুমি যা দেখছো তা আসলে পুরো মূর্তির একটা ছোট অংশ মাত্র। আর তখনই বোঝা যায় এই মোয়াইগুলো আসলে কতটা বিশাল। গড়ে প্রায় ১৩ ফুট উঁচু, কিছু কিছু ৩৩ ফুট পর্যন্ত, আর এর ওজন ৮০ টনেরও বেশি। এবার ভাবো, একটা ৫ থেকে ৬ ফুট লম্বা মানুষের তুলনায় এগুলো যেন এক একটা জীবন্ত পাহাড়। এই দ্বীপটা খুব ছোট, মাত্র ৬৩ বর্গমাইল এলাকা। চারপাশে শুধু সমুদ্র, হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত কোনো স্থলভাগ নেই। এটা এমন একটা জায়গা যেখানে থাকলে তুমি মনে করবে যেন আমি পৃথিবীতে না, অন্য কোনো গ্রহে আছি। পুরো দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে প্রায় ৯০০টির মতো মোয়াই। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয়টা হলো, বেশিরভাগ মূর্তি সমুদ্রের দিকে নয়, বরং দ্বীপের ভিতরের দিকে তাকিয়ে আছে। কেন? গবেষকদের মতে এগুলো শুধু মূর্তি নয়, এগুলো হলো রক্ষক। প্রতিটি মোয়ায় কোনো এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন নেতা, পূর্বপুরুষ বা প্রধানের প্রতীক। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলোর মধ্যে রয়েছে তাদের পূর্বপুরুষদের আত্মা, আর সেই আত্মাই গ্রামকে রক্ষা করছে। কিন্তু এখানেই শেষ নয়, সব মূর্তি একই রকম নয়। কিছু মূর্তির মাথায় আছে লাল পাথরের টুপি, পুকাও, এবং কিছু মূর্তি দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। আবার আহু আকিভা তে কয়েকটি মূর্তি সমুদ্রের দিকে তাকিয়ে, যা সম্পূর্ণ ব্যতিক্রম। এমনকি টুকু টুকুরি নামে একটি মূর্তি আছে, যা অন্যদের মতো দাঁড়িয়ে নয়, বরং হাঁটু গেড়ে বসে আছে। আরো অদ্ভুত কিছু আছে, সব মোয়াই যেন একই রকম ভাবে তাকিয়ে আছে, চুপচাপ, যেন কিছু একটা অপেক্ষা করছে, যেন তারা জানে কিছু একটা ঘটতে চলেছে। এখন প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়ায়, এত ছোট একটা দ্বীপ, এত কম সম্পদ নিয়ে কেন মানুষ এত বিশাল মূর্তি বানাবে? আর যদি তারা বানিয়ে থাকে, তাহলে এগুলো সরালো কি করে? কারণ এই মূর্তিগুলো তৈরি হয়েছে এক জায়গায়, কিন্তু স্থাপন করা হয়েছে অন্য জায়গায়, কখনো কখনো কয়েক কিলোমিটার দূরে। এবং এখান থেকেই শুরু হয় এই রহস্যের সবচেয়ে কঠিন অংশ, মুভমেন্ট মিস্ট্রি। প্রথমে বিজ্ঞানীরা কিছু সাধারণ তথ্য দেয়, কাঠের গুঁড়ির উপর গড়িয়ে নেওয়া, দড়ি দিয়ে টেনে নেওয়া, স্লেজ ব্যবহার করা। শুনতে ঠিকই লাগছে, কিন্তু একটা বড় সমস্যা আছে। এই দ্বীপ তো পরে গাছই ছিল না, তাহলে এত কাঠ এলো কোথা থেকে? কিন্তু কিছু স্থানীয় মানুষের উত্তর ছিল একদম আলাদা। তারা বলতো মূর্তিগুলো নিজেরাই হেঁটে গিয়েছে। শুনতে একটু
অদ্ভুত লাগছে, তাই না? অনেক বছর ধরে এটাকে শুধু গল্প, লোককাহিনী বলে উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরে বিজ্ঞানীরা ভাবলেন যদি এই গল্পের মধ্যে কোনো সত্য লুকিয়ে থাকে। তারা একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। একটি ময়ের মতো মূর্তি তৈরি করা হলো, তারপর সেটিকে দড়ি দিয়ে বাঁধা হলো দুপাশে, তারপর দুদিক থেকে পালা করে টানা হলো। আর তখন যা দেখা গেল তা সবাইকে অবাক করে দেয়। মূর্তিটা দুলতে দুলতে ধীরে ধীরে সামনে এগোতে শুরু করলো, ঠিক যেন হাঁটছে। মানে মূর্তিগুলো সত্যি হাঁটছিল, কিন্তু নিজেরা না, মানুষের কৌশলে। এই পদ্ধতিকে বলা হয় ওয়াকিং থিওরি। এবার ভাবো, একটা বিশাল মূর্তি, দুপাশে দড়ি বাঁধা, মানুষ একবার ডানে টানছে, একবার বামে, আর মূর্তিগুলো দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে যেন এক জীবন্ত। এবং এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা, লোক কাহিনী বলছিল মূর্তিগুলো হাঁটতো, বিজ্ঞান বলছে হ্যাঁ হাঁটতো, কিন্তু মানুষের সাহায্যে। অর্থাৎ গল্পের মধ্যেই লুকিয়েছিল সত্য। কিন্তু এখানেই শেষ নয়। এই পদ্ধতিতে মূর্তি সরাতে দরকার ছিল প্রচুর মানুষ, সময় এবং সমন্বয়। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, কেন তারা এত কষ্ট করে এসব করছিল শুধু একটা মূর্তি বসানোর জন্য? এত বড় আয়োজন। এবং এখান থেকেই শুরু হয় সবচেয়ে অন্ধকার অধ্যায়, একটা সভ্যতার উত্থান আর ধ্বংসের গল্প। আজ তুমি যে ইস্টার আইল্যান্ড দেখো, খোলা মাঠ, বড় গাছ প্রায় নেই, কিন্তু সব সময় এমন ছিল না। একটা সময় এই দ্বীপ ছিল ঘন জঙ্গলে ভরা, বড় বড় পাম গাছ, সবুজে ঢাকা পাহাড়। আর সেই সময় ছিল প্রায় 1200 খ্রিস্টাব্দে। রাপানুইয়ের মানুষরা এখানে বসতি গড়ে তোলে। এই গাছগুলি ছিল তাদের জীবনের মূল ভরসা। ঘর বানানো, নৌকা তৈরি, চাষাবাদ আর মোয়ায় সরানোর কাজ, সবকিছুর দরকার ছিল এই কাঠ। ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকে। একটা সময় প্রায় 10,000 থেকে 15,000 মানুষ এই দ্বীপে বাস করত। আর তখনই শুরু হয় প্রতিযোগিতা, কে বড় মূর্তি বানাবে, কার মূর্তি বেশি শক্তিশালী। আর তারা বিশ্বাস করত যত বড় মোয়াই তত বেশি সৌভাগ্য। কিন্তু এখানেই ঘটলো সেই ভুল। মানুষ একের পর এক গাছ কাটতে শুরু করলো। তারা ভেবেছিল গাছ আবার জন্মাবে, কিন্তু সেই হারে নতুন গাছ জন্মায়নি। তার সাথে যোগ দিল আরো এক নতুন সমস্যা, দ্বীপে আসে ইঁদুর। এই ইঁদুরগুলো গাছের বীজ খেয়ে ফেলতে শুরু করে, ফলে নতুন গাছ জন্মানো আরো কঠিন হয়ে যায়। কিছুদিনের মধ্যেই পুরো দ্বীপ হয়ে পড়ে পুরো বনহীন। আর তখনই শুরু হয় আসল বিপর্যয়। কাঠ নেই, নৌকো নেই, মাছ ধরা কঠিন, মাটি দুর্বল, চাষাবাদ কমে যায়, খাবার কমে যায়, মানুষ দ্বন্দ্ব শুরু করে। যে মানুষগুলো একসময় একসাথে এই বিশাল মোয়াই তৈরি করছিল, তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে, জমি আর খাবারের জন্য যুদ্ধ। এই সংঘর্ষের সময় অনেক মোয়াই ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়, যেগুলো একসময় ছিল শক্তির প্রতীক। এইগুলো হয়ে ওঠে রাগ আর প্রতিশোধের লক্ষ্য। সময়ের সাথে সাথে জনসংখ্যা কমে যায়, মূর্তি তৈরি বন্ধ হয়ে যায়, অনেক মূর্তি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকে, যেন হঠাৎ করেই সবকিছু থেমে যায়। এরপর আসে ইউরোপীয়রা, তাদের সাথে আসে নতুন রোগ, যার বিরুদ্ধে দ্বীপবাসীদের কোনো প্রতিরোধ ক্ষমতাই ছিল না। ফলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। একসময় এই দ্বীপ, যেখানে মানুষ বিশাল মূর্তি তৈরি করত, সেই দ্বীপ পরিণত হয় একটি নিঃসঙ্গ দুর্বল সমাজে। এবং এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্য, ইস্টার আইল্যান্ড শুধু একটি রহস্য না, এটা যেন একটা ওয়ার্নিং। একটা ছোট্ট দ্বীপ যেখানে মানুষ নিজেরাই নিজেদের সম্পদ শেষ করে ফেলেছে। শত শত বছর পেরিয়ে গেছে, তবুও ইস্টার আইল্যান্ড এখনো নীরবে দাঁড়িয়ে আছে। এই মোয়াই মূর্তিগুলো না কথা বলে, না নড়ে, তবুও মনে হয় যেন তারা সব কিছু দেখছে। একটা হারিয়ে যাওয়া সভ্যতার গল্প, একটা ভুলের ইতিহাস, আর এক অজানা রহস্যের সাক্ষী। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই দ্বীপ শুধু ইতিহাস না, এটা একটা মিরর, একটা ছোট পৃথিবী যেখানে মানুষ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করেছিল। আজ আমরা বন কেটে ফেলছি, প্রকৃতির সম্পদ শেষ করছি, পরিবেশ বদলে দিচ্ছি, ঠিক সেই একই পথে যে পথে একসময় হেঁটেছিল রাপারুইয়ের মানুষরা। তাহলে প্রশ্নটা এখন তোমার জন্য, আমরা কি তাদের ভুল থেকে কিছু শিখেছি, নাকি আমরাও একই গল্প লিখছি আবারও? হয়তো একদিন, 1000 বছর পর, কেউ আমাদের পৃথিবীর ধ্বংসবিশেষ দেখে বলবে এখানে একসময় মানুষ ছিল, তারা কিছু অসাধারণ তৈরি করেছিল,
কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই সব হারিয়ে ফেলেছে। আর সেই সময় হয়তো আমাদের শহরগুলো দাঁড়িয়ে থাকবে ঠিক ময়ের মতো নীরব, অচল এবং এক ভয়ঙ্কর গল্পের সাক্ষী হয়ে। ইস্টার আইল্যান্ডের এই রহস্য শুধু অতীত না, এটা আমাদের ভবিষ্যতে এক সতর্কবার্তা। এই ধরনের রহস্যময় ইতিহাস জানতে হলে সাবস্ক্রাইব করো, কারণ এর পরের গল্পটা হয়তো আরো অদ্ভুত।